এবারের জন্মদিনটাও অয়ন মনে রাখেনি। এই জার্নালিজমের লাইনের লোকগুলো নিজের কাজ আর কেরিয়ার ছাড়া কিছুই বোঝে না। বিবাহ বার্ষিকীর দিন হোটেলে খাওয়াবে বলে সেজে বসেছিল। রাত 11টায় বাবু জানালেন এক সন্ত্রাসবাদী ধরা পড়েছে বনগাঁ সীমান্তে। তিনি সেখানে গেছেন আর আজ সেই সূত্র ধরে দেশকে উদ্ধার করতে বেআইনি অস্ত্রর পেছনে ছুটছেন বাবু। কদিন আগে নাকি একটা বড় উইপেনের কনসাইনমেন্ট ঢুকেছে বনগাঁ দিয়ে। যে ধরা পড়ছিল সে তো সুইসাইড করে মরে ভূত। অয়ন এখন খবরের পেছনে ছুটছে। তার মাঝেই এলো খারাপ খবরটা। টিভি চালিয়ে হতবম্ব দিঠি। এমনও হয় আজকাল চারিদিকে শুধু খুনের খবর। পরদিন প্রথম পাতায় বড় করে বেরিয়েছিল খবরটা। কাল থেকে বহুবার বহু চ্যানেলে দেখিয়েছে ঘটনাটা। নানা রকম বিশ্লেষণ করেছেন বিদ্বজনেরা। অয়ন নিজেও গেছিল কভার করতে। রাতে অয়নের মুখ থেকেও শুনেছে ও। তবুও মনের কোণে একটা চিনচিনে অনুভূতি। এমন কি কোনো মা করতে পারে? নিজে মেয়ে বলে কি এমন মনে হচ্ছে? নাকি আজন্ম লালিত সেই প্রবচন, কুপুত্র যদি হয় কুমাতা কদাপি নয়। পেপারটা রেখে বারান্দায় উঠে আসে দিঠি। হেমন্তের রোদে নিচের পার্কে খেলে বেড়াচ্ছে কয়েকটা শিশু। মায়ের সঙ্গে বসে গল্প করছে এদিক ওদিক। বয়স্করা হাঁটছে। ছুটির দিনের পরিচিত দৃশ্য। বেশ কয়েক বছর আগেই মণিমাসি ওকে আর দীপনকে নিয়ে এভাবেই পার্কে আসতেন বেড়াতে। ছেলেকে চোখে হারাতেন মাসি। অতিরিক্ত আদরে বাদর তৈরি হয়েছিল দীপন। জ্ঞান হয়ে থেকে মণিমাসিকে সাদা কাপড়েই দেখে এসেছে দিঠি। মায়ের কাছে শুনেছিল স্কুলের হেডমাস্টার ছিলেন দীপনের বাবা অজিত নাগ। অনেক নকশালপন্থীকে বাড়িতে লুকিয়ে রাখতেন উনি। প্রচ্ছন্ন মদত দিতেন ওদের। এক রাতে পুলিশের গুলিতে সব শেষ। পরে অবশ্য ওই স্কুলেই লাইব্রেরি দেখাশোনার কাজ পান মণিমাসি। পাড়ার সবাই ওকে খুব ভালোবাসত। একাই দীপনকে মানুষ করেছিলেন। ছেলেটা ছিল ক্রিকেট অনুরাগী, ভালো খেলতো, কিন্তু আস্তে আস্তে বদলে যাচ্ছিল। ওদের বাড়ির পাশেই থাকতো দিঠিরা। বিয়ের পর ওদের কোনো খোঁজ রাখতো না দিঠি। গত 6 মাস আগে একটা ক্রিকেট ব্যাটিং করতে গিয়ে দীপন একটা খুনের ঘটনায় জড়িয়ে পড়েছিল। সেই সময় দু একটা কথা কানে এসেছিল। মণিমাসি দিনরাত এক করে থানা পুলিশ করে ছেলেকে বাঁচিয়েছিল। দীপনকে একটা দোকান করে দিয়েছিল মাসি বাড়ির সামনে। ওদের বাড়িটা অনেকটা জায়গা নিয়ে। ইদানিং প্রমোটার যাদবের নজর পড়েছিল ওদিকে। দীপনকে রাজি করিয়েই ফেলেছিল, কিন্তু মণিমাসি রাজি হয়নি। এই নিয়েও নাকি অশান্তি। আর তার জেরেই মাসি নাকি ছেলেকে মেরে দিয়েছিল। আজকাল খবরগুলোকে তেল মশলার মোড়কে মুখরোচক গল্পের মতো করে পরিবেশন করা হয়। পেপারে মণিমাসির চরিত্র নিয়ে গল্প লিখেছে। আবার টিভিতে দীপনের জীবনের অন্ধকার অধ্যায়গুলো তুলে ধরেছিল এক একটা চ্যানেল। ছেলেটা সঠিক পরিকাঠামো পেলে ভালো ক্রিকেট প্লেয়ার হতে পারত। কিন্তু কী যে হয়ে গেল। মণিমাসির সাথে নাকি ছেলের বনিবনা ছিল না। আরও কত কথা। বিকেলে জন্মদিন বলে দিঠির বাবা এসেছিলেন পায়েস নিয়ে। বাবা মা পছন্দ করতেন মণিমাসিকে। চা খেতে খেতে ওর বাবা বললেন, কত কেস তো সলভ করিস, মনির কেসটা একটু দেখ না তোরা। সে যদি নিজেই দোষ স্বীকার করে আমরা কি করব? দিঠি বলে ওঠে। দীপনের অনেক বদ গুণ ছিল, কিন্তু মণি ওকে স্নেহ করত। সেই মণি ওকে মেরে দিল, এটাই আশ্চর্য। দীপনকে মানুষ করার অনেক চেষ্টা করেছিল মাসি। তবে শাসন যদি ছোট থেকেই করতো, ছোটবেলায় এত বেশি আদর দিয়েছিল মাসি, এসব তারই ফল। কাল রাতে দীপনদের বাড়িতে চোর ঢুকেছিল জানিস। ওদের নিচতলার তো বহুদিন কেউ থাকে না, ঘরগুলো সারানো হয় না। ড্যাম দোতলা পুলিশ সিল করে দিয়েছে। কাল মাঝরাতে বাথরুমে যেতে গিয়ে দেখি ওদের নিচতলায় দুটো সরু আলো ঘুরছে, মোবাইলের আলোর মতো। আমি কে ওখানে বলে চিৎকার করতেই সবাই ধূপধাপ করে দৌড়। 3 জন ছিল। ভাবছি পুলিশকে বলবো। দিঠি একটু অবাক হয়, বলে চুরি করার মতো
কী ছিল ওদের ঘরে? মাসি তো খুব অল্প টাকা মায়না পেত, রিটায়ার্ড হয়ে বেশ টাকা খরচ করে ছেলেকে দোকান খুলে দিয়েছিল। সেটাই ভাবছি, চিন্তার বিষয়। দু এক কথার পর বাবা চলে যেতেই দিঠি ভাবতে বসে ব্যাপারটা নিয়ে। রাতে অয়ন ফিরলে সব রাগ ভুলে গিয়ে ওকে সব কিছু বলে দিঠি। তুমি বলেছিলে মণিমাসির সাথে দেখা করবে। গেছিলাম, মহিলা পাথর হয়ে গেছেন, একটা কথাও বলেননি। দীপনকে চোখে হারাতো মাসি, কখনো গায়ে হাত তোলেনি। ওইভাবে মাথায় পেতলের ফুলদানি দিয়ে মেরে মেরে যারা দেখেছে বলেছে দৃশ্যটা অসহ্য, ঘিলু রক্তে মাখামাখি। মরে যাওয়ার পরেও মাসি মেরেই চলেছে একভাবে। কতটা রেগে গেলে এক মা এমন করতে পারে? দীপন কিছুদিন আগে একটা খুনের ঝামেলায় জড়িয়েছিল। ছোটা আশরাত খুন হয়েছিল। ও ছিল একজন ড্রাগ মাফিয়া, ক্রিকেটের বেটিংও করত। আর ওর মোবাইলের শেষ ফোন এসেছিল দীপনের। শেষ 1 মাস দীপনের সাথে ওর যোগাযোগ গড়ে উঠেছিল নাকি ওই ক্রিকেট নিয়ে। সেদিন ইন্ডিয়ার খেলা ছিল। গঙ্গার ধারে যেখানে ওর ডেড বডি পাওয়া যায়, দীপনের টাওয়ারের লোকেশান ওই সময় ওখানেই ছিল। কিন্তু প্রত্যক্ষ প্রমাণের অভাবে ছাড়া পায় দীপন। ও কোর্টে বলেছিল ওখানে আরশাদের সাথে দেখা করার কথা ছিল। ও গেছিল, কিন্তু আরশাদ আসেনি। ও কিছুক্ষণ থেকে ফিরে আসে। ওর মা ভালো উকিল ধরেছিল। আরশাদের সাথে ওর কী দরকার পুলিশ প্রশ্ন করেনি। আরশাদের প্রমোটিংয়ের ব্যবসা ছিল যাদবের সাথে। ওদের বাড়িটা আরশাদ আর যাদব কিনতে চাইছিল, সেটাই বলেছিল ও। এসব থানার থেকেই জানলাম। দিঠি যত শুনছিল জট আরও পাকিয়ে যাচ্ছিল। সুতোর মাথাগুলোই খুঁজে পাচ্ছিল না। ছোটোবেলায় দেখা মণিমাসি ও দীপনের কথা খুব মনে পড়ছিল। পরদিন অয়নের সাথে কোর্টে গেছিল দিঠি। ওর বাবাও গেছিল। অয়ন স্টোরিটা কভার করছে ওর অফিস থেকে, তাই ওরা মণিমাসির সাথে কথা বলার পারমিশন পেয়েছিল। দিঠি মণিমাসিকে দেখে চিনতে পারে না। এই কয়দিনে একদম বুড়ি হয়ে গেছে মাসি। চোখের নিচে কালি, চুল আলুথালু, পরনের কাপড়টাও নোংরা। মণিমাসির দু চোখের দৃষ্টিতে একরাশ শূন্যতা। দিঠি প্রশ্ন করে, মাসি কি হয়েছিল খুলে বলো। আমি তো জানি তুমি দীপনকে কতটা ভালোবাসতে। মণিমাসি যেন শুনতেই পায় না। দিঠি মাসির পাশের বেঞ্চে বসে। দুটো পুলিশ খৈনি ডলছে একটু দূরে। এখনই মাসির কেসটা উঠবে এজলাসে। মাসির হাতের ওপর একটা হাত রাখে দিঠি, বলে, খুলে বলো মাসি, আমরা তোমার সঙ্গে আছি। আমি শেষ করেছি ওই পাপকে। আমি বয়ে এনেছিলাম ওকে, নিজের হাতে শেষ করেছি। দেশকে বাঁচিয়েছি একটা শয়তানের হাত থেকে। কেটে কেটে কথাগুলো বলে ওঠে মণিমাসি। কিন্তু কেন মাসি, কি দোষ ছিল ওর? দোষ আমার। ওকে জন্ম দিয়ে দোষ করেছি, বড় করে পাপ করেছি। আরও আগেই মেরে দেওয়া উচিত ছিল। উফ, বড্ড দেরি করেছিলাম। জানিস কত রক্ত, রক্তের নদী। অসংলগ্ন কথা বলছিল মহিলা। দিঠি আরও একটু চেষ্টা করে হাল ছেড়ে দেয়। কোর্টে মাসির মানসিক বিকৃতির কথা বলে উকিল ডাক্তারি পরীক্ষার দাবি তুলেছিল। কিন্তু মাসি পরিষ্কার বলে সে সজ্ঞানে ছেলেকে মেরেছে। ফাঁসির আর্জি জানায় নিজেই। 3 দিন পর শুনানি দিন ধার্য হয়। কেসটা দেখছিল পুলিশ অফিসার প্রদীপ দাস। কথায় কথায় দিঠি ওনাকে জানায় মণিমাসির বাড়ি চোর ঢোকার খবর। বলে পাহারার ব্যবস্থা করুন। প্রদীপ দাস বলেন, কি আর এমন আছে ওখানে, হয়তো ছিচকে চোর ঢুকেছিল। 3 জন ঢুকেছিল, হাতে ছিল মোবাইল। ছিচকে চোররা এভাবে চুরি করে কি? কোনো প্রমাণ নষ্ট হচ্ছে না তো? ভুরু কুচকে ভাবছিলেন ইন্সপেক্টর দাস। আচ্ছা, আরশাদ খুনের কেসটা কি হলো? ওটাও তো আপনি দেখছিলেন। দিঠি আবার প্রশ্ন করে। এখনও চলছে, কেউ ধরা পড়েনি। ক্রিকেট বেটিংয়ের আড়ালে আরশাদ ইদানিং বেআইনি অস্ত্র বিক্রি শুরু করেছিল। একটা বড় কনসাইনমেন্ট ঢুকেছিল গত মাসে, সেটার জেরেই খুন। 2 দলের রেষারেষি, এর বেশি কিছু জানা যায়নি। অস্ত্র? হ্যাঁ,
বাংলাদেশ হয়ে ঢুকেছিল, তবে প্রমাণ নেই তেমন। খোঁজ চলছে। প্রমোটার যাদবের সাথে কাজ করেছিল আরশাদ। ওর টাকা খাটাচ্ছিল প্রমোটিং ব্যবসায়। সিন্ডিকেটকে চমকানো, জমিবাড়ি উচ্ছেদ, এসব কাজ করতো ওর দলের ছেলেরা। বাড়ি ফেরার পথে দিঠির মনে পড়ছিল ছোটবেলার কথা। দীপনের বাবাকে দিঠি কখনো দেখেনি, কিন্তু ওদের বাড়িতে অনেক গল্পের বই ছিল। তার লোভে দিঠি যেত। মেসোর একটা বড় ছবি বাঁধানো ছিল। মেসোর মৃত্যুদিনে মাসি সবাইকে চকলেট দিতেন। শান্ত স্বভাবের শিক্ষক মানুষটা দেশকে ভালোবেসে নকশাল আন্দোলনে জড়িয়ে পড়েছিল কি করে সেসব গল্প বলতেন মাসি। খুব শক্ত ছিলেন মণিমাসি, আর মেসোকে শ্রদ্ধা করতেন খুব। আর তার ছেলে হয়ে দীপন একটি বজ্জাত তৈরি হয়েছিল। মেয়েদের পেছনে লাগা, ছিচকে চুরি, ঘরের জিনিস বেচে জুয়া খেলা, এসব শুরু করেছিল ছোটোবেলাতেই। দিঠি তাই ওর সাথে মিশত না। মেসোর একটা দামি কলম ছিল, ওর ফটোর নিচে রাখা থাকতো, সেটাও বিক্রি করে দিয়েছিল দীপন। মাসি কেঁদেছিলেন খুব, কিন্তু মারেননি। অয়ন বসে বসে একটা ইংরেজি মুভি দেখছিল। দিঠি রাতের খাবার সাজাচ্ছিল টেবিলে। মন পড়ে রয়েছে মণিমাসির কাছে। হয়তো যাবজ্জীবন সাজা হবে, তবে মহিলা ভেতর ভেতরই মরেই গেছেন। টিভির আওয়াজে বিরক্ত লাগছিল দিঠির। এই ধরনের ভায়োলেন্ট মুভি আজকাল ও দেখেই না। সাউন্ডটা কমাতে বলে অয়নকে। অস্ত্র পাচার হচ্ছে বিভিন্ন সন্ত্রাসমূলক দেশে। কী সব অভিনব পদ্ধতি। হঠাৎ একটা কথা ঝিলিক দেয় দিঠির মাথায়। তবে কি তার মানে ওই জন্যই? আরে, খাবার তো ঠান্ডাই হয়ে গেল। কী ভাবছো এভাবে দাঁড়িয়ে? অয়ন একটা চেয়ার টেনে বসতে বসতে বলে। মুভিটা শেষ হয়েছে দিঠি খেয়াল করেনি, এমন চিন্তায় ডুবেছিল। হঠাৎ বলে, এক্ষুনি প্রদীপ দাসকে ফোন করো। আরে, কি হয়েছে বলবে তো? অয়ন রুটির ক্যাসারোল বন্ধ করতে করতে বলল। দিঠি ততক্ষণে অয়নের ফোনে নম্বর খুঁজতে ব্যস্ত। অয়ন প্রথম রুটিটা ছিঁড়তে ছিঁড়তে শোনে দিঠি বলছে, হ্যালো দাসবাবু, আমি দিঠি। এখনই মণিমাসি মানে দীপনদের বাড়িতে ফোর্স নিয়ে যেতে হবে। না না, এই রাতেই। ওদের বাড়ি আর দোকান সার্চ করুন, ওয়ারেন্ট লাগলে নিয়ে আসবেন। আমিও আসছি। ব্যাপারটা গোপনীয়। তার আগে রুটিটা শেষ করতে করতে অয়ন বোঝে এখনই ছুটতে হবে। দিঠি কিছু টের পেয়েছে। ফোনে যা একতরফের কথা অয়ন শুনতে পেল, তাতে ওর উৎকণ্ঠাও চরমে পৌঁছেছিল। দিঠি কুর্তি বদলে একটা পাতলা চাদর গায়ে দিয়ে বেরিয়ে এসেছে। অয়ন প্যান্টটা বদলে ওর সাথে নেমে পড়ে। খাবার এমন বহুদিন ছড়ানো পড়ে থাকে ওদের বাড়িতে। হেমন্তের কুয়াশাচ্ছন্ন রাত, কৃষ্ণপক্ষ চলছে, সামনেই অমাবস্যা। দু একটা টিমটিমে তারা ছাড়া নিকষ আলো আকাশ। তাড়াহুড়োয় ওডোমোস মেখে আসেনি অয়ন আর দিঠি। শব্দের ভয়ে মশাও মারতে পারছে না। মাঝরাত পার হয়ে গেছে বহুক্ষণ। অল্প খিদে পাচ্ছে দিঠির। পাশেই নিজের ছোটবেলার বাড়ি। গেলেই মা খেতে দেবে, কিন্তু ওর অনুমান ঠিক হলে অনেক বড় ঘটনার সাক্ষী হবে ওরা আজ। চাদরের ভেতর মোবাইলে দেখে রাত 2:30। দূরে রাস্তায় একটা গাড়ির আওয়াজ, যেন কয়েকটা কুকুর ডেকে ওঠে। সবার মোবাইল সাইলেন্ট। ইন্সপেক্টর দাসের ফোনটা একবার ভাইব্রেট করেই থেমে যায়। সবাই নিজের নিজের পজিশানে রয়েছে। পাঁচিলের পাশে নিঃশব্দে এসে দাঁড়িয়েছে গাড়িটা। 3টে কালো অবয়ব ঢুপঢাপ পাঁচিল টপকে ঢোকে। দীপনের দোকানের পেছনে একটা বড় গুদাম ঘর। গালা মাল স্টোর হয় ওখানে। সেই দরজাটা খুট করে খোলে লোকগুলো। সাথে সাথে ইন্সপেক্টর দাসের বাঁশির শব্দ। মুহূর্তের মধ্যে বড় বড় টর্চের আলোয় আলোকিত জায়গাটা। প্রথমজন পকেটে হাত ঢোকাতেই ওর হাতে গুলি করে একজন অফিসার। দলটাকে ধরতে বেগ পেতে হয় না তেমন আর। গুদাম খুলে বড় বড় চাল, আটা, চিনির বস্তা পরীক্ষা করতেই বেরিয়ে এলো বিদেশি অস্ত্রের ভাণ্ডার। পরদিনের ব্রেকিং নিউজ অয়নদের কাগজে। বিশাল অস্ত্রর ভাণ্ডার উদ্ধার কলকাতার বুকে। বাকি কাগজগুলো এ খবর জেনেছে সকালে। কাঁদছিলেন মণিমাসি। দিঠি
ওর হাত শক্ত করে ধরে বসেছিল। উনি বলেছিলেন, বিশ্বাস কর, এতটা জানতাম না। ও বকে গেছিল, আরশাদের দলের সাথে ঘুরছিল, কী সব ধান্দায় জানতাম। সেদিন ও ফোনে কাউকে চোরাই অস্ত্রের কথা বলছিল, শুনে মাথাটা কেমন গুলিয়ে গেল। কার রক্ত ওর শরীরে? দেশের জন্য শহীদ ওর বাবা। দেশকে ভালোবেসে তার স্মৃতিতে কাটালাম গোটা জীবন। আর আজ ওর চোরাই ব্যবসায় দেশকে বিক্রি করা টাকায় খাবো? অনেক আগেই শেষ করে দেওয়া উচিত ছিল রে। ভুল করেছি। তবে বাড়িতেই ওসব রয়েছে জানতাম না আমি। পুলিশ কমিশনার ছাড়াও বড় বড় গোয়েন্দা প্রধানরা উপস্থিত ছিলেন। ইন্সপেক্টর দাস বললেন, ঘটনা যে এদিকে ঘুরে যাবে ভাবিনি। আমার এলাকায় এত বড় চোরাই অস্ত্রের ঘাঁটি। দিঠি ম্যাডামকে ধন্যবাদ, আপনার থেকে সবটা শুনব। আসলে দীপনকে ছোট থেকেই চিনতাম। মাসি একসময় ওকে চোখে হারাতেন। সেই মাসি ওকে নৃশংসভাবে খুন করেছেন, এর পেছনে বড় কারণ থাকবে জানতাম। ওর ক্রিকেট ব্যাটিং, আরশাদ খুনের ঘটনায় জড়িয়ে যাওয়া, আরশাদের চোরাই অস্ত্রর কারবার, ওদের খালি বাড়িতে চোরের উৎপাত, সব মিলিয়ে এমনটাই ভেবেছিলাম। দীপন নতুন দল করেছিল, আরশাদকে মেরে অস্ত্রের দখল নিয়েছিল। ওর গুদামের থেকে ভালো লুকোনোর জায়গা আর হতে পারে না। ভদ্রপাড়ায় বাড়ি। ওর মা অস্ত্রর ব্যবসা শুনেই ওকে মেরে দিল। ওর দলের বাকিরা অস্ত্রটা উদ্ধার করতে চেয়েছিল, অল্প করে সরাচ্ছিল হয়তো। সেই রাতে বাবার চিৎকারে পারেনি। বাকিটা তো সবাই জানে। একটা বড় বিপদের হাত থেকে দেশকে বাঁচালেন ম্যাডাম। কমিশনারের কণ্ঠে উচ্ছ্বাস। আমি নয়, বাঁচিয়েছেন এক দেশপ্রেমিক মা, এক শহীদের স্ত্রী। ওর বলিদান। ভেজা গলায় বলে ওঠে দিঠি। আমরা অবশ্যই ব্যাপারটা দেখব। ওকে সম্মানের সঙ্গে মুক্ত করা হবে হয়তো। সেভাবেই কেস কোর্ট যাবে। সকালের মিষ্টি রোদে শীতের ছোঁয়া। বাড়ি ফিরতে ফিরতে দিঠি ভাবছিল মাসির কথা। ভালো উকিল খুঁজতে হবে এবার। বেশ খিদে পাচ্ছিল ওর। চা বিস্কুট ছাড়া থানায় কিছুই খাওয়ায়নি। আজ আবার ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট ম্যাচ রয়েছে দুপুর থেকে। তার আগে খাওয়া দাওয়া শেষ করতে হবে। আজ আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করছে না। পাড়ার মোড়ে একটা বড় মিষ্টির দোকান। কচুরি ভাজার গন্ধ ম করছে। অয়ন গাড়ি থামাতেই দিঠি হেসে ফেলল। সত্যি, অয়ন মনের কথা বোঝে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।